আমরা ক্লাসটা শুরু করি। তোমাদের আগের ক্লাসে ধরে নিলাম যে কোনো প্রবলেম নাই, কিন্তু আমি আশা রাখবো যে পরের ক্লাসগুলোতে অবশ্যই তোমাদের কিছু কিছু জিজ্ঞাসা থাকবে যেগুলো আমাকে বুঝতে সহায়তা করবে যে না তোমরা ক্লাসটা দেখেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমাদের জন্য মেসেজ। এই করোনা ভাইরাস এমন বিরূপ রূপ নিয়েছে যে আসলে আমরা জানি না যে আর কিছুদিন পরেই কি ঘটতে যাচ্ছে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই কায়মনোবাক্যে প্রার্থনা করি যে আল্লাহ যেন আমাদের দেশকে এই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করে। আর আমাদের সবারই যে জিনিসটি মাথায় রাখা উচিত সেটা হচ্ছে এই করোনা ভাইরাস যে ফ্যামিলিতে আঘাত এনেছে, যে ফ্যামিলির একজন, দুজন বা তিনজন মারা গেছেন, সেই ফ্যামিলি বুঝে করোনা ভাইরাস কতটা ভয়ঙ্কর। তো সেটা যেন আমাদের কারো ফ্যামিলিতেই না আসে সেই প্রত্যাশা রাখছি এবং তোমাদের কাছে আমি প্রত্যাশা করছি যে তোমরা অবশ্যই ঘরে থাকবে, অপ্রয়োজনে বাইরে যাবে না, আর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিবিএ অনার্স থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: এক, মিনিং অফ ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালিসিস, meaning of risk and uncertainty, objectives, importance and process of capital budgeting, methods or techniques of capital budgeting and analysis. চলে যাই আমাদের মূল আলোচনা ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালিসিস। প্রথমে আমরা একটি বিষয় খেয়াল করি, সেটি হচ্ছে একজন ইনভেস্টর তিনি যখন তার নিজের টাকা ইনভেস্ট করতে চান তখন কিন্তু তার মেইন দুটি স্ট্র্যাটেজি থাকে। একটি হচ্ছে ম্যাক্সিমাইজ প্রফিট, আর একটা হচ্ছে মিনিমাইজ রিস্ক। ইনভেস্টর ভালোভাবেই জানে যে তার ইনভেস্টকৃত টাকা থেকে যদি সে অপটিমাম প্রফিট না পেতে পারে তাহলে ব্যবসায় টিকে থাকা তার জন্য কঠিন হয়ে যাবে। আবার প্রফিট অপটিমাম করতে যেয়ে যদি বড় ধরনের রিস্কের সম্মুখীন হতে হয় তাহলেও তার ব্যবসা এক সময় গুটিয়ে যাবে। কাজেই এই প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং মিনিমাইজেশন অফ রিস্ক এই দুটিকে কনসিডারেশনে রেখেই একজন ইনভেস্টরকে তার ব্যবসায়িক কার্যাবলী সম্পাদন করতে হয়। আমরা ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালিসিস আলোচনা করার শুরুতেই আমরা এই জিনিসগুলো কি সেগুলো একটু আমরা ভালোভাবে দেখে নেই। প্রথমে আসি ক্যাপিটাল বাজেটিং এ। ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি? তোমরা কিন্তু এই বিষয়গুলোর সাথে পরিচিত, কারণ ফার্স্ট ইয়ারে তোমাদের ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা ছিল এবং থার্ড ইয়ারে এসে তোমরা কিন্তু রিস্ক অ্যানালিসিস অর্থাৎ তোমরা পোর্টফোলিও ম্যানেজমেন্টে রিস্ক অ্যানালিসিস শিখেছো। কাজে আমার মনে হয় এই বিষয়গুলো তোমাদের জানা, তারপরেও তোমাদের জ্ঞাতার্থে বা তোমাদের সুবিধার্থে আবারও এই বিষয়গুলো আলোচনা করছি। ফার্স্ট অফ অল, ক্যাপিটাল বলতে আমরা আসলে কি বুঝি? ক্যাপিটাল বলতে আমরা নরমালি যেটাকে বুঝে থাকি যে টাকা পয়সাকে আমরা ক্যাপিটাল বলি, কিন্তু আসলে অর্থনীতিতে বা বিজনেসের ভাষায় আমরা ক্যাপিটাল বলতে টাকা পয়সাকে বুঝি না। ক্যাপিটাল বলতে আমরা ওই অ্যাসেটকে বুঝি, দোজ অ্যাসেটস দ্যাট ইজ ইউজড ফর ফার্দার প্রোডাকশন। তো ওই সকল অ্যাসেটকে বুঝি
যে সকল অ্যাসেট আমাদের ফার্দার প্রোডাকশনে সহায়তা করে থাকে। এখন কথা হচ্ছে তাহলে কিন্তু টাকা পয়সা শুধু যে ক্যাপিটাল সেটা কিন্তু না, একটা মেশিনও ক্যাপিটাল, একটা আসবাবপত্র সেটিও ক্যাপিটাল। সুতরাং যে সকল অ্যাসেট যেগুলো আমাদের পরবর্তী উৎপাদন কাজে সহায়তা করবে সেটি হচ্ছে আমার ক্যাপিটাল। দেন আমরা জানি যে বাজেট বলতে আমরা কি বুঝি? এখানে তিনটি জিনিস আছে, ক্যাপিটাল, একটা বাজেট, একটা বাজেটিং। তো তাহলে আমরা এই বাজেট বলতে আমরা নরমালি কি বুঝে থাকি? সাধারণত একটি ফিসক্যাল ইয়ারে অর্থাৎ অর্থ বছরে কত টাকা আসবে এবং কত টাকা চলে যাবে তার একটা তালিকা, অর্থাৎ আয় ও ব্যয়ের যে তালিকা সেটা হচ্ছে বাজেট। আমরা যেটাকে ফিসক্যাল বাজেট বলে থাকি। কিন্তু এই প্রজেক্ট অ্যানালিসিস এর ক্ষেত্রে যে একটি প্রজেক্টে সেই প্রজেক্টের কত টাকা আমার ইনফ্লো আসতে পারে, কত টাকা সেখান থেকে আউটফ্লো হতে পারে, কত টাকা চলে যেতে পারে, এর যে একটি প্ল্যান, একটি তালিকা, সেটি হচ্ছে বাজেট। দ্যাট মিন্স বাজেট ইজ এ কোয়ান্টিটেটিভ প্ল্যান অফ projected cash inflows and projected cash outflows। অর্থাৎ আমার প্রজেক্টের ইনফ্লো কত টাকা আসতে পারে এবং কত টাকা আমার কাছ থেকে চলে যেতে পারে তার যে তালিকা প্রণয়ন করা হয় সেটি হচ্ছে বাজেট। দেন আমরা আসি ক্যাপিটাল বাজেটিং। আরেকটি জিনিস আমরা এখানে জেনে নিই, বাজেটিং শব্দটা যেটা এখানে আমরা লিখিনি, তারপরে তোমাদেরকে বলি। বাজেটিং হচ্ছে এই যে টেকনিক অফ applying a budget or taking a budget. That means the technique that is used by an investor to make his or her budget is known as budgeting। অর্থাৎ যে প্রক্রিয়ায়, যে কৌশলে আমরা এই বাজেটটা প্রণয়ন করে থাকি, যে আমাদের কত টাকা আসবে, কত টাকা চলে যাবে। একটু চিন্তা করুন যে আসবে সেটা কিন্তু আমরা বিভিন্ন ভাবে চিন্তা করতে পারি। আমরা টোটাল ইনফ্লোর কথা চিন্তা করতে পারি, আমরা প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল ইনফ্লোর কথা চিন্তা করতে পারি। তো এখন আমরা আউটফ্লো বলতে শুধু আউটফ্লোকে চিন্তা করতে পারি বা প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লোকে চিন্তা করতে পারি। তো কাজেই আমরা কোনটাকে চিন্তা করছি, কোন টেকনিকটাকে আমরা ফলো করছি, সেই টেকনিকটি হচ্ছে কি বাজেটিং, যে টেকনিকটা অ্যাপ্লাই করা হয় বাজেট করার ক্ষেত্রে। এবার আমরা আসবো যে এই ক্যাপিটাল বাজেটিং বলতে আসলে আমরা তাহলে কি বুঝি। আমরা আগেই বলেছিলাম যে ক্যাপিটাল বলতে ওই সকল অ্যাসেটকে বোঝায় যে সকল অ্যাসেট পরবর্তীতে ফার্দার প্রোডাকশনের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে থাকে। কিন্তু এই ক্ষেত্রে ক্যাপিটাল বাজেটিং ইজ এ প্রসেস অফ টেকিং লং টার্ম ডিসিশন ফর অ্যান অর্গানাইজেশন। দ্যাট মিন্স একটি অর্গানাইজেশনের লং টার্ম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়াটা অনুসরণ করা হয় সেটি হচ্ছে বাজেটিং, বা আমরা এটাকে বলতে পারি ইট ইজ এ প্রসেস অফ অ্যানালাইজিং প্রজেক্ট and also take decision to choose a particular project। অর্থাৎ এটা হচ্ছে কোন প্রজেক্ট চুজিং এর ক্ষেত্রে আমরা কিভাবে প্রজেক্টটাকে চুজ করব সেটার যে প্রক্রিয়া। অর্থাৎ আমরা যদি একটি প্রজেক্টকে সিলেক্ট করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু আগে জানতে হবে যে এই প্রজেক্টের কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে। তো আমরা যদি কোনো একটি প্রজেক্টের সুবিধা অসুবিধাগুলো জানতে পারি তাহলে দেন আমার ওই প্রজেক্ট সম্পর্কে ডিসিশন নিতে কিন্তু সহজ হয়। আর যদি আমরা এই প্রজেক্ট সম্পর্কে কিছুই না জানি, আমরা যদি এই প্রজেক্টকে অ্যানালাইসিস না করতে পারি, এই প্রজেক্ট সম্পর্কে আমরা কিভাবে ডিসিশন নিব? তো যে কারণে এই বাজেটিং এর মাধ্যমে কি করা হয়, তোমার এই প্রজেক্ট সম্পর্কে, প্রজেক্টের প্রফিটাবিলিটি, প্রজেক্টের রিটার্নের টাইম, বা রিটার্ন যেটা আসছে সেটা প্রজেক্টের রিটার্নের চেয়ে কম না বেশি, এগুলো কিন্তু এই ক্ষেত্রে চিন্তা করা হয়, অ্যানালাইজ করা হয়। এক্ষেত্রে আমরা সাধারণত ক্যাপিটাল বাজেটিং কিভাবে করে থাকি, যেমন ধর বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আমরা ক্যাপিটাল বাজেটিং করে থাকি। পেব্যাক পিরিয়ড, এআরআর, এনপিভি, আইআরআর, যেগুলো প্রফিটেবিলিটি ইনডেক্স, এগুলো তোমরা ফার্স্ট ইয়ারে করে এসেছো। তাহলে যে এই যে আমরা কোন একটি প্রজেক্ট সিলেকশনের ক্ষেত্রে
কোন একটি প্রজেক্টকে অ্যানালিসিস করার জন্য যে প্রক্রিয়াটা আমরা অনুসরণ করে থাকি সেটি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং, বা ইন শর্ট আমরা এটাকে বলতে পারি ইট ইজ এ লং টার্ম ডিসিশন মেকিং প্রসেস। এবার আমরা দেখব যে রিস্ক বলতে আমরা কি বুঝি। রিস্ক বলতে আসলে আমরা যেটাকে বুঝি এটা হচ্ছে it is the actually variability between the actual return and projected return. That means it is the difference between two return. One is projected return, another is actual return. তুমি যে রিটার্নটা তুমি ডিজায়ার করেছো সেই রিটার্ন এবং অ্যাকচুয়ালি তুমি যে রিটার্নটা আর্ন করেছো সেই রিটার্নের মধ্যে যে পার্থক্য থাকে সেটি হচ্ছে আসলে রিস্ক। আমরা অনেক সময় কি করি যে অনেক ডিসিশন আমরা আগে থেকে নেই যে ডিসিশনটা আসলে প্রকৃতপক্ষে ঠিক হয় না। তো এই যে ডিসিশন নেওয়ার কারণে আর্থিক ক্ষতির যে সম্ভাবনা সেটি হচ্ছে রিস্ক। এখন কথা হচ্ছে যে একজন ব্যক্তিকে, একজন তোমার ইনভেস্টরকে তাদেরকে কিন্তু কতগুলো সিচুয়েশনে তাদেরকে ডিসিশন নিতে হয়। একটি হলো সার্টেনিটির ক্ষেত্রে, রিস্কের ক্ষেত্রে, একটা হচ্ছে আনসার্টেনিটির ক্ষেত্রে। অর্থাৎ তোমার যে রিটার্নের অবস্থাটা বিরাজ করছে সেটা কি সার্টেন কিনা, নিশ্চিত কিনা। অর্থাৎ তুমি কি যে প্রজেক্টের যে প্রজেক্ট আছে, অর্থাৎ দ্যাট মিন্স তুমি যে প্রজেক্টে ইনভেস্ট করতে যাচ্ছ সেই প্রজেক্ট থেকে যে রিটার্নটা আসবে সেটা কি নিশ্চিত কিনা। যদি নিশ্চিত না হয় তাহলে সেখানে কি থাকবে, তাহলে সেখানে রিস্ক থাকবে। এখন কথা হচ্ছে যে এই রিস্ক এবং আনসার্টেনিটি এই দুইটা জিনিস এক না, এই দুইটির মধ্যে কি আছে, অনেক পার্থক্য আছে। আমরা বললাম রিস্ক হচ্ছে যে এই যে ডিফারেন্স অর ভেরিয়েবিলিটি বিটুইন দ্য অ্যাকচুয়াল এন্ড প্রজেক্টেড রিটার্ন। আর এই আনসার্টেনিটি এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। ইট ইজ নট সার্টেন, এটা নিশ্চিত না, এটা যে কোনো সময় ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। তো এখন কথা হচ্ছে যে যেটা আমরা যেমন রিস্কের কথা বললাম, এই রিস্কটাকে কিন্তু একটা পরিমাপ করা যায় যে আমরা আমাদের কতটুকু লস হলো। আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের এই প্রজেক্ট থেকে 10 লাখ টাকা লাভ হবে, কিন্তু আমরা দেখলাম যে এই প্রজেক্ট থেকে আসলে আমাদের লাভ হলো 2 লাখ টাকা। তাহলে কি আমাদের 8 লাখ টাকা কিন্তু আমার প্রজেক্টের যে লাভটা ছিল সেটা কিন্তু হলো না। তাহলে কি হলো, তাহলে কিন্তু এটা কিন্তু আমার ক্ষতি হলো। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের ডিজায়ার, হ্যাঁ, আর যে অ্যাকচুয়াল সেটার মধ্যে যে ব্যবধান সেটা হচ্ছে আমার রিস্ক, যেটাকে কি করা যায় আমরা কিন্তু পরিমাপ করতে পারি। আর আনসার্টেনিটি এটা কিন্তু পরিমাপযোগ্য না, সেটাকে আমরা চাইলে পরিমাপ করতে পারি না। যে কোনো সময় যে কোনো প্রাকৃতিক দুর্যোগের দ্বারা যদি কোনো ঘটনা ঘটে যায় সেটা কিন্তু কেউ মেজার করতে পারে না। কত টাকা ক্ষতি হলো, কত টাকা ক্ষতি হবে। আজকে যদি এই করোনা ভাইরাস যে পর্যায়ে ছড়াচ্ছে আমাদের দেশে, কতজন লোক মারা যেতে পারে বা কিরকম প্রাণহানি হবে, কিরকম বাংলাদেশের অবস্থা বিরাজমান হতে পারে, এখন প্রজেক্টেড করতে পারি আমরা কিন্তু প্রজেক্টেড করতেই পারি, কিন্তু কথা হচ্ছে সেটা কিন্তু সার্টেন না। এবার আমরা একটু যদি রিস্ক এন্ড আনসার্টেনিটির মধ্যে ডিফারেন্সটা যদি একটু খেয়াল করি তাহলে আমরা মনে হয় দুটোর মধ্যে পার্থক্যটা আরো ক্লিয়ার হবে। আমরা একটু আগে যেটা শুনলাম এটা হচ্ছে যে রিস্কটা এটা ক্যালকুলেট আমরা করতে পারি, কিন্তু আনসার্টেনিটি যেটা সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি না। তো এখানে দুটি জিনিস আমরা যদি দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। এখানে রিস্ক বলতে এমন একটা সিচুয়েশনকে বোঝাচ্ছে where the probability distribution of the cash flows of an investment proposal is known. That means অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রপোজাল যেটা আছে, হ্যাঁ, অর্থাৎ সেখান থেকে আমার ক্যাশ ইনফ্লো কত আসবে, কত টাকা তুমি সেখান থেকে রিটার্ন পেতে পারো, সেটা যখন আমরা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সেটা করতে পারি, হ্যাঁ, যে এই প্রজেক্টে ফার্স্ট ইয়ারে এত রিটার্ন আসতে পারে, সেকেন্ড ইয়ারে এত রিটার্ন আসতে পারে, থার্ড ইয়ারে এত রিটার্ন আসতে পারে, এটা যখন আমরা প্রজেক্টেড করতে পারি, যখন প্রবাবিলিটির মাধ্যমে আমরা সেটাকে মেজার করতে পারি, তখনই সেটাকে
আমরা রিস্ক নামে রেফার করতে পারি। আর যখন কোনো ইনফরমেশন তোমার কাছে থাকে না, if no information is available to formulate a probability distribution of cash flows, the situation is known as uncertainty. That means যে যখন এই কত তোমার রিটার্ন আসতে পারে সে সম্পর্কে কোনো ধরনের কোনো প্রবাবিলিটি তোমার কাছে নেই, তুমি কোনো প্রবাবিলিটি করতে পারো না, সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনকে কি বলা হয়? আনসার্টেনিটি বলা হয়। তাহলে আমার মনে হয় যে এই রিস্ক কি আর আনসার্টেনিটি কি, এটা মধ্যে যে পার্থক্যটা সেটা সবাই ক্লিয়ার হয়েছে, কারো সমস্যা থাকার কথা না? জি স্যার, আমার মানে আমি ক্লিয়ার স্যার। কারো সমস্যা থাকলে তাহলে আনমিউট করে ডেফিনেটলি বলবা যে স্যার আমি এখানে বুঝতে পারিনি, আমার এখানে বোঝা দরকার, ঠিক আছে? দেন I'll try to make you understand. ওকে, দেন আমরা যেটাকে বলছিলাম যে এটা আলোচনা করেছি যে রিস্ক মাস্ট বি কোয়ান্টিটেটিভ, এটা কোয়ান্টিফাই করা যায় কিন্তু আনসার্টেনিটি এটা কোয়ান্টিফাই করা যায় না, এটাকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না কতটুকু। আর এখানে কতগুলো বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে রিস্ক ক্যান বি মেজার্ড বাই ভোলাটিলিটি, এই ভোলাটিলিটির মাধ্যমেই কিন্তু রিস্কটাকে মেজার করা যায়। ভোলাটিলিটি মানে কি? পরিবর্তনশীল। যে এই ধরো সিচুয়েশনটা আমি চেয়েছিলাম যে আমার রিটার্ন আসবে 10%, আসলে আমার রিটার্ন আসলো 8%। এই যে ভোলাটাইল একটা সিচুয়েশন, পরিবর্তনশীল। এই যে এই ভোলাটিলিটির দ্বারাই কি করি আমরা? রিস্ককে মেজার করি। যে তাহলে আমার ডিজায়ার ছিল 8% রিটার্ন, আমি আমার রিটার্ন অ্যাকচুয়াল রিটার্ন আসলো 6%, তাহলে আমার 2% হচ্ছে ভোলাটিলিটি, তাহলে এই 2% হচ্ছে আমার রিস্ক। তাহলে ভোলাটিলিটির মাধ্যমে আমরা কি করতে পারি? রিস্ককে মেজার করতে পারি। Risk means possibility of a future loss which can be foreseen. অর্থাৎ আমরা যেটাকে করতে পারি, অদূর ভবিষ্যতে যেটাকে আমরা কি মেজার করতে পারি, যেটাকে পরিমাপ করতে পারি যে কতটুকু ক্ষতি তোমার ভবিষ্যতে হতে পারে, সেটা কিন্তু আমরা ইচ্ছা করলে কি করতে পারি? আমাদের দূরদৃষ্টির মাধ্যমে আমরা কিন্তু সেটাকে মেজার করে নিতে পারি। আর রিস্ককে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো বিজনেস রিস্ক আর একটা হচ্ছে ফিনান্সিয়াল রিস্ক। সাধারণত এই বিজনেস রিস্ক ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে, আর ফিনান্সিয়াল রিস্ক এটা ফিনান্সিয়াল ডিসিশন মেকিং ক্ষেত্রে হয়ে থাকে। স্যার বিজনেস রিস্কটা এবং ফিনান্সিয়াল রিস্কটা যদি আবার একটু মানে রিপিট করতেন স্যার। অর্থাৎ আমরা যখন ইনভেস্টমেন্ট ডিসিশন নেই, ইনভেস্টমেন্ট ডিসিশনে আমরা কি বলেছিলাম যে আমার যে টাকাটা, সেই টাকাটা আমি কোথায় বিনিয়োগ করব? অর্থাৎ প্রজেক্ট, তোমার তিনটা প্রজেক্ট আছে, প্রজেক্ট এ বি সি। এখন এই তিনটা প্রজেক্টের মধ্যে থেকে হয়তো এর রিটার্ন ভালো আসবে, বি রিটার্ন হয়তো খারাপ আসবে, বা সি রিটার্ন আরো ভালো আসবে। এখন কথা হচ্ছে যে আমি আমার প্রজেক্টের, অর্থাৎ আমি কোনটাকে ভালো হিসেবে নিচ্ছি। আমি যদি মনে করি যে না আমি প্রজেক্ট এ সিলেক্ট করব, সেই ক্ষেত্রে কিন্তু এতে কিন্তু তোমার সি এর চেয়ে কি হবে? কম রিটার্ন আসবে, সি তে কিন্তু বেশি রিটার্ন আসবে। বাট আমি ধরে নিয়েছি যে আমি এই প্রজেক্ট থেকে আমি রিটার্ন বেশি পাবো, তাহলে এখানে কিন্তু একটা রিস্ক আছে। কারণ কি? আমি যদি সি প্রজেক্ট সিলেক্ট করতাম, সি তে যদি ইনভেস্ট করতাম, তাহলে কিন্তু আমার রিটার্নটা বেশি আসতো। তুমি অ্যাজ ফর এক্সাম্পল তোমার গুলশান এলাকায় তোমার একটা দোকান আছে, আর গুলিস্তান এলাকায় একটা দোকান আছে। এখন তুমি মনে করলে যে না আমি গুলিস্তান এলাকায় আমি দোকান দিলে এখানে মাস পিপল কেনাকাটা করবে, সুতরাং এখানে বিক্রি বেশি হবে, সুতরাং আমি লাভ বেশি করব। এখানে তুমি দোকানটা দিলা, তুমি গুলশান এরিয়ায় দিলা না, কিন্তু দেখা গেল যে গুলশান এরিয়ায় দোকানটা দিলে হয়তো তোমার লাভটা বেশি হতো, অর্থাৎ কাস্টমাররা সবাই অনেক ধনী, তারা দেখা যায় 2 টাকার জিনিস 4 টাকাতে কিনে নিত, কিন্তু এই গুলিস্তানে এটা নিবে না। তো এখন কথা হচ্ছে যে এই যে তোমার চুজিং এর কারণে তুমি গুলশান এরিয়ায় তুমি দোকান নিলা, সরি গুলিস্তানে তুমি দোকানটা নিলা, নেওয়ার কারণে কি হলো? সেই ক্ষেত্রে তোমার কিন্তু লাভটা কমে গেল। তাহলে এটা কি রিস্ক হলো না? এই রিস্কটা আমরা বিজনেস রিস্ক। ফিনান্সিয়াল রিস্ক হলো ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। ফিনান্সিয়াল ডিসিশন মানে হচ্ছে যে তুমি তোমার যে টাকাটা তুমি ইনভেস্ট করবা প্রজেক্টে,
এখন এই ইনভেস্টকৃত টাকাটা তুমি কিভাবে আনবা? তুমি নিজের টাকা কতটুকু ইনভেস্ট করবা, ব্যাংক থেকে লোন নিবা, নাকি তুমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোন নিবা, কিভাবে তুমি এই টাকাটা ইনভেস্ট করতে চাচ্ছ? তো এখন কথা হচ্ছে যদি এরকম হয় যে তুমি একটা প্রতিষ্ঠান থেকে, বিজনেস অর্গানাইজেশন থেকে তুমি লোন নিলা, এখন সেটা না করে তুমি যদি শেয়ার ইস্যুর মাধ্যমে তুমি যদি অথবা ডিবেঞ্চার ইস্যুর মাধ্যমে তুমি যদি টাকাটা সংগ্রহ করতে, তাহলে হয়তো তোমার লাভটা বেশি হবে। তো সেই ক্ষেত্রে তোমার একটা রিস্ক থেকে যাচ্ছে, তাহলে ওই রিস্কটাকে আমরা বলি রিস্ক। এবার আমরা দেখব যে অবজেক্টিভস অফ ক্যাপিটাল বাজেটিং। আসলে ক্যাপিটাল বাজেটিং কেন করা হয় থাকে, এটা আমরা একটা গ্ল্যান্স একটু দেখে নিই। যদিও তোমাদের এই বিষয়গুলো কিন্তু ফার্স্ট ইয়ারে ছিল, ফার্স্ট ইয়ারে তোমরা পড়ে এসেছো, তারপর তোমাদের জ্ঞাতার্থে যাতে তোমাদের বিষয়গুলো মনে আছে সেটা মনে করিয়ে দেওয়ার জন্য এটা অবতারণা। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার এন্ড ইম্পর্টেন্স অফ ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং ইন অর্গানাইজেশন। যে একটা অর্গানাইজেশনের ইনভেস্টমেন্ট ডিসিশন যাতে ইফেক্টিভলি নেওয়া যায়, তার উদ্দেশ্যেই কিন্তু আসলে এই ক্যাপিটাল বাজেটিংটা করা হয়, যাতে আমরা ইফেক্টিভলি ডিসিশন নিতে পারি যে কোন প্রজেক্টে ইনভেস্ট করলে আমার লাভ হবে, কোন প্রজেক্টে ইনভেস্ট করলে আমার লস হবে। আমরা যদি হুমজিক্যালি কোনো ডিসিশন নিয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই ডিসিশনটা কারেক্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর যদি আমরা ক্যাপিটাল বাজেটিং করে নিই, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ টাইম ভ্যালু অফ মানি, আমরা যদি টাইম ভ্যালু অফ মানি যে কনসেপ্টটা, সেটা কিন্তু আমরা সহজে কিন্তু বুঝতে পারি এই ক্যাপিটাল বাজেটিং এর কারণে। যে আমরা দেখি যে পেব্যাক পিরিয়ডের মাধ্যমে আমরা যদি কোনো প্রজেক্ট সিলেক্ট করি, তাহলে যে ব্যাকলগ থেকে যায়, যে সমস্যাগুলো থেকে যায়, সেক্ষেত্রে আমরা যদি সেটাকে টাইম ভ্যালু অফ মানিতে কনসিডার করে এটাকে এনপিভি করে বা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড করে যদি আমরা ডিসিশন নেই, তাহলে সেটা কিন্তু অনেকটাই ইফেক্টিভ হয়। তো টু আন্ডারস্ট্যান্ড 8 investment appraisal techniques and to evaluate investment opportunities through these techniques, অর্থাৎ যে টেকনিক গুলো আছে আমরা একটু বলেছিলাম যে 8টি টেকনিক আছে, যে টেকনিকের সাহায্যে আমরা সাধারণত এই ক্যাপিটাল বাজেটিং করে থাকি, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা সম্যক ধারণা নিতে পারবো, এবং সেই আলোকে আমরা কি করতে পারবো, আমরা প্রজেক্ট সিলেক্ট করতে পারবো। To provide ranking based on financial performance of all competing projects, that means আমরা যে আমাদের সামনে যে প্রজেক্ট গুলো থাকবে, সেগুলোকে কিন্তু আমরা একটা র‍্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমরা যদি ক্যাপিটাল বাজেটিং করি, তাহলে কিন্তু আমরা সহজেই র‍্যাঙ্ক করতে পারবো যে কোনটা থেকে আমার প্রফিট বেশি হচ্ছে, কোনটা থেকে কম হচ্ছে। তো সেই হিসেবে আমরা এগুলোকে র‍্যাঙ্ক 1, র‍্যাঙ্ক 2, র‍্যাঙ্ক 3 এভাবে কিন্তু করে নিতে পারবো। ফলে কি হবে, আমরা যদি চাই যে না আমরা সবচেয়ে বেস্ট র‍্যাঙ্কিং, অর্থাৎ প্রথমে যে প্রজেক্টটা থাকবে সেই প্রজেক্টে আমি ইনভেস্ট করব, সেটা কিন্তু করতে পারবো। টু মেক রিকমেন্ডেশন ফর দ্য বেস্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটি, অর্থাৎ আমরা যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি গুলো আছে, সেগুলো থেকে বেস্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটি গুলো আমরা যেন রিকমেন্ড করতে পারি। অর্থাৎ অনেক সময় বলা হয় যে অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যানালিস্ট তোমাকে সাজেস্ট করতে হবে যে তুমি এই প্রতিষ্ঠানকে সাজেস্ট করবে যে কোন প্রজেক্টটা তার জন্য ফ্রুটফুল হবে, কোন প্রজেক্টে তার ইনভেস্ট করা উচিত। সেই ক্ষেত্রে অ্যাজ এ অ্যানালিস্ট তোমাকে এই টেকনিক গুলো হেল্প করবে কি করতে, তোমার ওই প্রতিষ্ঠানকে ডিসিশন দিতে যে কোন প্রজেক্টটা তার জন্য বেনিফিটেড হবে, বেস্ট হবে। Summarize the merits and demerits of each evaluate technique, আমরা যদি সামারাইজ করতে চাই, অর্থাৎ এই যে প্রত্যেকটা টেকনিক, যতগুলো টেকনিক আছে, 8টা টেকনিকের কথা আমরা বললাম যে ইনভেস্টমেন্ট প্রেজেন্ট টেকনিক যেগুলো আছে, সেই টেকনিকগুলোর মধ্যে সবগুলোরই কিন্তু কিছু মেরিটস আছে, কিছু ডিমেরিটস আছে। তো এই মেরিটস এবং ডিমেরিটস গুলো সামারাইজ করে আমরা লাস্টে কনক্লুডিং রিমার্ক যেটা, সেটা কোনটি কোন ক্ষেত্রে কোন টেকনিকটা আমরা ব্যবহার করব, কোনটা আমার প্রতিষ্ঠানের জন্য ফ্রুটফুল হবে, সেটা কিন্তু আমরা এই ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে কিন্তু সেগুলো করতে পারি। দেন আমরা যেটা দেখবো সিগনিফিকেন্স অফ ক্যাপিটাল বাজেটিং। আমরা যদি বেস্ট ডিসিশন নিতে চাই, যে কোন প্রজেক্টটা আমাদের জন্য ভালো হবে, এই যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমার ক্যাপিটাল বাজেটিং আমাকে কি করছে, হেল্প করছে, তাহলে এটি অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ
যে আমরা ক্যাপিটাল বাজেটিং করে যদি আমরা একটা ডিসিশন নিই তাহলে সেই ডিসিশনটা আমাদের জন্য সত্যি হবে। এটা যে কোনো ক্ষেত্রে এটাকে বলা হয় মেইন টুল অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটি বেস্ট টুলস, মেইন টুলস, প্রধান টুলস এটাকে বলে থাকি। এটা ক্যাপিটাল বাজেটিং। All types of capital budgeting decisions are exposed to risks and uncertainty. অর্থাৎ এই সকল ধরনের ক্যাপিটাল বাজেটিং ডিসিশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই রিস্ক এন্ড আনসার্টেনিটি বিষয়গুলোকে তোমার হাইলাইটেড করা হয়ে থাকে। অর্থাৎ এর ভিত্তিতে আমরা কি করে থাকি, ক্যাপিটাল বাজেটিং ডিসিশনগুলো মেক করে থাকি। Capital rationing gives sufficient scope for the financial manager to evaluate different proposal, and only viable project must be taken for investment. That means what is capital rationing? এটা কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা ক্যাপিটাল বাজেটিং একটা জিনিস দেখলাম, আর ক্যাপিটাল রেশনিং কিন্তু আরেকটা জিনিস। সেটা হলো যে ক্যাপিটাল রেশনিং ইট ইজ অলসো এ টেকনিক that is applied whenever your fund is not available. That means when your fund is limited, then you have to go for capital rationing. তুমি চাইলেও কিন্তু করতে পারো না, তখন সবগুলো প্রজেক্টে তোমার ইনভেস্ট করতে পারো না। তোমার কাছে আছে ধরো 10 লাখ টাকা, তুমি চাইলে কি 20 লাখ টাকা ইনভেস্ট করতে পারবে? পারবে না। এখন দেখা যাচ্ছে যে তুমি যদি এরকম দেখো যে 20 লাখ টাকা দিলে আকাশে টাকা উড়ে যাবে, সেটাকে তুমি ধরতে পারবা। তোমার কাছে উড়ে উড়ে টাকা আসবে, তুমি সেটাকে ধরে ফেলবা, কিন্তু টাকা তোমার 20 লাখ দিতে হবে। এখন সেই ক্ষেত্রে তোমার কাছে তো 20 লাখ টাকা নাই, আকাশ দিয়ে উড়ে গেলেও সেটা কিন্তু ধরার উপায় নাই, কারণ কি যে 20 লাখ টাকা দিতে পারবে সেই টাকাটা ধরতে পারবে। তার মানে তোমার সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল রেশনিং করতে হবে যে কোনটা তোমার জন্য ভালো। অনেকগুলো সুবিধাই তোমার আছে, কিন্তু যেটা তুমি সিজ করতে পারো, অর্থাৎ তোমার সাধ্যের মধ্যে যেটা আছে সেটাই কিন্তু তুমি করতে পারবে, এর বেশি কিছু কিন্তু না। তোমার 2 লাখ টাকা আছে, সুতরাং তোমাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ, এই 2 লাখ টাকার মধ্যে আমার বেস্ট প্রজেক্ট কোনটা হবে, এই 2 লাখ টাকায় আমি কোন প্রজেক্টে আমি ইনভেস্ট করতে পারবো। আমার তো অনেক ব্যবসা আছে, আমি বিশাল বিশাল মানে কোটি কোটি টাকার বিজনেস করতে পারি আমি চাইলে, কিন্তু কথা হচ্ছে আমার তো টাকা থাকতে হবে, তাই না? আমি কি পান বিড়ির দোকান দিব, নাকি আমি একটা মুদির দোকান দিব, নাকি আমি একটা ইন্ডাস্ট্রি দিব, সেটা কিন্তু ডিপেন্ড করবে, বলে দিবে যে আমার অ্যাভেলেবল ফান্ড আমার কাছে কত আছে। দেন দিস ইজ কল্ড ক্যাপিটাল রেশনিং ডিসিশন, যেটা কিন্তু আমার এই ক্যাপিটাল বাজেটিং নিয়ে আমাকে হেল্প করবে ক্যাপিটাল রেশনিং ডিসিশন নিতে। যে ক্যাপিটাল বাজেটিং আমরা যখন দেখবো যে ডিফারেন্ট প্রজেক্ট থেকে আমরা ডিফারেন্ট রিটার্ন পাচ্ছি, এবং ডিফারেন্ট প্রজেক্টের দ্যাট মিন্স আউটফ্লো ডিফারেন্ট লাগছে, তখন কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিতে পারবো ক্যাপিটাল রেশনিং এ, যে হ্যাঁ আমার এত টাকা আছে, এই টাকার মধ্যে আমি আমার সামনে এই প্রজেক্ট গুলো আছে, সেখান থেকে আমার কাছে বেস্ট প্রজেক্ট হচ্ছে এটা, সুতরাং আমি এটা ইনভেস্ট করব। Capital budgeting offers effective control on cost of capital expenditure project. That means এই ক্যাপিটাল বাজেটিং এটা কি করে, এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার, প্রজেক্টের ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর ভিত্তি করে তোমার প্রজেক্টটাকে কন্ট্রোল করতে পারে। দ্যাট মিন্স ক্যাপিটাল বাজেটিং যখন করা হয়, আমরা আগে দেখেছি দুইটি জিনিস কিন্তু চিন্তা করা, একটা হচ্ছে ইনফ্লো আর একটা হচ্ছে আউটফ্লো। তো আউটফ্লো যেটা যাচ্ছে, যেটাকে আমরা বলি এক্সপেন্ডিচার, যেটাকে বলি কস্ট, হ্যাঁ, অর্থাৎ আমার কাছ থেকে কত টাকা চলে যাচ্ছে, হ্যাঁ, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমি ইফেক্টিভ কন্ট্রোল করতে পারি, অর্থাৎ কোন প্রজেক্ট আমার জন্য ফ্রুটফুল হবে সেটা কিন্তু নির্ধারণ করতে পারি। অনেক সময় দেখা যায় যে একটা প্রজেক্ট থেকে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করলে একটা প্রজেক্টের রিটার্ন লাভ হবে তোমার 2 লাখ টাকা, আর একটা প্রজেক্টে দেখা যায় 5 লাখ টাকা ইনভেস্ট করে লাভ হচ্ছে 2 লাখ টাকা, তাহলে কোনটা ভালো আমার জন্য? সুতরাং আমাকে কিন্তু এই জিনিসটা চিন্তা করতে হবে। যে আবার দেখা গেল যে আমি একটা প্রজেক্টে আমার 2 লাখ টাকা ইনভেস্ট করেই আমি কি পাচ্ছি, আমি ধরো 50,000 টাকা আমি লাভ করতে পারছি, কিন্তু আরেকটা প্রজেক্টে 1 লাখ টাকা লাভ হবে, বাট সেখানে ইনভেস্ট করতে হবে আমার 5 লাখ টাকা বা 6 লাখ টাকা। তাহলে কিন্তু আমাকে সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে যে কোন ক্ষেত্রে আমার এক্সপেন্ডিচারটা বেশি, কোন ক্ষেত্রে এক্সপেন্ডিচারটা কম। সুতরাং যে ক্ষেত্রে এক্সপেন্ডিচার কম হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে, ইনভেস্ট করার ডিসিশন নিতে হবে। It helps the management to avoid over investment and under investment. হ্যাঁ, এটা আমরা দেখা যায় যে অনেক সময় বেশি অতিরিক্ত ইনভেস্ট করে থাকি, আবার অনেক সময় কম পরিমাণে ইনভেস্ট করি, যেটা ইনভেস্ট করার কথা তার চেয়ে কম
যদি ইনভেস্ট করি সেটাও যেমন খারাপ, আবার যদি বেশি পরিমাণ ইনভেস্ট করে থাকি, আমার লিকুইডিটি যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু আমার প্রতিষ্ঠান। সুতরাং আমাকে এই জিনিসটা যদি আমরা এই দুটোর মধ্যে ব্যালেন্সিং পজিশনে আসতে চাই, দেন আমাদের ক্যাপিটাল বাজেটিং আমাদের হেল্প করবে ব্যালেন্সিং পজিশনে আসার জন্য। দেন আমরা একটি ভাইটাল বিষয় তোমাদের সামনে আলোচনা করব, সেটি তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো, যে এই ক্যাপিটাল বাজেটিংটা যদি আমাদের করতে হয়, দেন আমাদেরকে কিন্তু কি করতে হবে, আমাদেরকে কতগুলো স্টেপ কিন্তু আমাদেরকে অনুসরণ করতে হবে। তো সেই স্টেপগুলোর একটা হচ্ছে যে প্রজেক্ট জেনারেশন, জেনারেটিং দ্য প্রপোজাল ফর ইনভেস্টমেন্ট ইন দ্য ফার্স্ট স্টেপ। দ্যাট মিন্স তোমাকে প্রথমে খুঁজতে হবে যে কি কি প্রপোজাল তোমার সামনে আছে, কি কি প্রজেক্ট তোমার সামনে আছে। তুমি যখন একটা কাজ করতে যাবা, কোথাও ইনভেস্ট করতে যাবা, তখন তোমাকে ফার্স্টলি যে কাজটা করতে হবে সেটা হলো যে কোথায় ইনভেস্টমেন্টের সুযোগ আছে সেটা কিন্তু খুঁজে বের করা। এখন তুমি যদি ইনভেস্টমেন্টের সুযোগগুলো খুঁজে না বের করতে পারো, অল্টারনেটিভ সোর্স যদি তোমার না জানা থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তুমি সঠিক ক্যাপিটাল বাজেটিং করতে পারবে না। যে কারণে কি কি অল্টারনেটিভ প্রপোজাল তোমার সামনে আছে সেগুলো কিন্তু তোমাকে ঠিক করে নিতে হবে। দেন তুমি যদি ডিসিশন নাও, সেই ক্ষেত্রে ডিসিশনটা কি হবে, পারফেক্ট হবে। দেন প্রজেক্ট ইভালুয়েশন, যে আমরা কি করলাম, যে অনেকগুলো অল্টারনেটিভ প্রজেক্ট আমাদের আমরা দেখলাম, আমাদের সামনে 3টা বা 4টা অল্টারনেটিভ প্রজেক্ট আছে। এখন কি করতে হবে, এই প্রজেক্টগুলোকে কিন্তু ইভালুয়েট করতে হবে। এই ইভালুয়েটের জন্য দুইটা স্টেপ আছে, যে আমরা কিভাবে প্রজেক্ট ইভালুয়েশন করব। ফার্স্ট অফ অল, এস্টিমেশন অফ বেনিফিটস এন্ড কস্ট। দ্যাট মিন্স তোমার ওই প্রজেক্টে কত টাকা তোমার রিটার্ন আসবে সেটা, আর ওই প্রজেক্টের জন্য কত টাকা তোমার ব্যয় হবে সেটা তোমাকে কি করতে হবে, ফার্স্টলি নির্ধারণ করতে হবে। আরেকটা হচ্ছে এটা, সিলেকশন অফ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ক্রাইটেরিয়া টু জাজ দ্য ডিজায়ারেবিলিটি অফ দ্য প্রজেক্ট। অর্থাৎ এই যে তাহলে আমরা কি করলাম, আমরা প্রজেক্টের বেনিফিট কি আছে, কোন একটা প্রজেক্ট, ধরো ওই যে যেটা বলছিলাম যে গুলশানে তুমি একটা প্রজেক্ট নিতে যাচ্ছ, আর একটা হলো গুলিস্তানে প্রজেক্ট নিতে যাচ্ছ। এখন গুলশান প্রজেক্টে তোমার কি কি সুবিধা আছে, কি কি তোমার কত টাকা আয় হতে পারে, কত টাকা ব্যয় হতে পারে, আর গুলিস্তানে কত টাকা আয় হতে পারে, ব্যয় হতে পারে, সেটা কিন্তু তোমাকে কি করতে হবে, আগে নির্ধারণ করতে হবে। দেন তুমি কি করবা, সিলেকশন অফ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ক্রাইটেরিয়া, অ্যাপ্রোপ্রিয়েট একটা ক্রাইটেরিয়া তোমাকে বেছে নিতে হবে, যার মাধ্যমে তুমি জাজ করবা যে কোন প্রজেক্টটার তোমার ডিজায়ারটা কেমন, অর্থাৎ কোন প্রজেক্টের আউটকামটা কেমন আসে, সেটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট ক্রাইটেরিয়াকে সিলেক্ট করে তারপরে তোমাকে নির্ধারণ করতে হবে। যেমন ধরো তুমি কি পেব্যাক পিরিয়ডের মাধ্যমে করবা, নাকি তুমি এটাকে এআরআর এর মাধ্যমে করবা, এনপিভি এর মাধ্যমে করবা, কিভাবে করবা, একটা ক্রাইটেরিয়া কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে। হ্যাঁ, যে কোন ক্রাইটেরিয়াটাই গেলে তুমি সঠিকভাবে তুমি ডিটারমাইন করতে পারবা যে কোন প্রজেক্ট থেকে তোমার ডিজায়ার আউটকামটা আসবে সেটা। তাহলে আমরা প্রজেক্ট ইভালুয়েশন ক্ষেত্রে দুইটি জিনিস করব, একটা হচ্ছে যে আমাদের কস্ট এবং বেনিফিট সেটা এস্টিমেট করব। দেন আমাদের যেটা করতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ডিজায়ার কোন একটা পার্টিকুলার প্রজেক্টের যে ডিজায়ার আছে সেটাকে আমরা অ্যানালিসিস করতে পারি। দেন আমরা যেটা করব যে প্রজেক্ট সিলেকশন, আমাদের যেটা যে এই যে অল্টারনেটিভ সোর্স অফ প্রজেক্ট ছিল আমাদের বিভিন্ন, আমরা দুইটার কথাই বললাম, একটা হলো যে উদাহরণ দিলাম গুলশান প্রজেক্ট, আর একটা হচ্ছে গুলিস্তান প্রজেক্ট। এখন এই দুইটা প্রজেক্ট থেকে তোমাদের কি করতে হবে, যে কোনো একটা প্রজেক্টকে স্ক্রিনিং করতে হবে, অর্থাৎ আমি কোথায় যাব, বা আমার যদি আরো 5টা প্রজেক্ট থাকতো তাহলে আমি এই প্রজেক্টগুলোর মধ্যে থেকে আমাকে স্ক্রিনিং করে আমাকে দুইটা স্ক্রিনিং ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস দেখতে হবে, একটা হলো যে আমার ক্যাপিটাল বাজেটিং শুধু করলে হবে না, ক্যাপিটাল রেশনিং করতে হবে, যেটা একটু আগে বলেছিলাম যে তোমার কত টাকা আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সুতরাং এটা এই অল্টারনেটিভ যে আমার প্রজেক্ট আছে সেগুলো থেকে বেস্ট প্রজেক্ট আমাকে বের করে নিয়ে আসতে হবে। দেন ফাইনালি কি করা, প্রজেক্ট ইভালুয়েশন। এটা হচ্ছে যে আফটার সিলেক্টিং এ পার্টিকুলার প্রজেক্ট, then you need to start a project as
ইভালুয়েশন বেসিস। অর্থাৎ অর্থাৎ একটা প্রজেক্টকে তুমি যখন সিলেক্ট করলো তখন সেই প্রজেক্টটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। তোমাকে একটা প্রাইমারি এক্সপেরিমেন্টাল ওয়েতে তোমাকে আগাতে হবে। অর্থাৎ তোমার যে ডিজায়ার ছিল সেই ডিজায়ারটা এই প্রজেক্টটা কতটুকু ফুলফিল করবে সেই এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে আমাকে কি করতে হবে, ফাইনালি আমাকে ওই প্রজেক্টটায় ইনভেস্টের ডিসিশন নিতে হবে। তাহলে এভাবে আমরা যখন একটা প্রজেক্টকে সিলেক্ট করতে যাব তখন আমাদের এই স্টেপগুলো কিন্তু ফলো করতে হবে। অর্থাৎ আমরা প্রথমত কি করব, আমাদের অল্টারনেটিভ প্রপোজাল গুলো আমরা দেখব যে আমাদের কি কি প্রপোজাল আছে। দেন আমরা এই প্রপোজাল গুলো কি করব, ইভালুয়েট করব। সেই ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা তো বলেছিলাম দুইটা ভাবে আমরা ইভালুয়েশন করব। একটা হচ্ছে যে প্রত্যেকটা প্রজেক্টের বেনিফিট এবং কস্ট আমরা বের করব। দেন আমরা কি করব, একটা নির্দিষ্ট বেস্ট ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা এগুলোকে ইভালুয়েট করব। দেন আমরা কি করব, ইভালুয়েশনের পরে আমরা এখান থেকে একটা বেস্ট প্রজেক্ট সিলেক্ট করব। দেন এটাকে আমরা প্রাইমারিলি অর্থাৎ প্রাথমিকভাবে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো এইভাবে আমরা কি করতে পারি, প্রজেক্ট অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং করতে পারি, প্রজেক্ট সিলেকশন করতে পারি। দেন আমরা কতগুলো জিনিস দেখি যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ক্যাপিটাল বাজেটিং। অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে কি বিষয় আমাদের প্রভাব বিস্তার করতে পারে বা প্রভাব বিস্তার করে থাকে। এখানে দেখো যে অ্যাভেইলেবিলিটি অফ ফান্ডস, অর্থাৎ আমার ফান্ডটা আছে কিনা, স্ট্রাকচার অফ ক্যাপিটাল, ক্যাপিটাল কি ধরনের ক্যাপিটাল আমার আছে, ট্যাক্সেশন পলিসি গভর্নমেন্টের কেমন, অর্থাৎ কোন প্রজেক্টটা আমরা সিলেক্ট করব সেই প্রজেক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কত টাকা ট্যাক্স দিতে হবে, হ্যাঁ সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। গভর্নমেন্টের পলিসিটা কেমন, ওই ব্যবসার ক্ষেত্রে সহায়ক কিনা, হ্যাঁ নাকি গভর্নমেন্ট এই ক্ষেত্রে রিজিড বা এর মধ্যে কোনো বিধিনিষেধ আছে কিনা সেগুলো আমাদেরকে দেখতে হবে। লেন্ডিং পলিসি অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো লেন্ডিং পলিসি কি, তাদের কোনো হার্ড এন্ড মানে কোনো স্ট্রিক্ট রুলস রেগুলেশন আছে কিনা যেটা আমাদের পক্ষে আসলে মেনে চলা কঠিন, অথবা তাদের তারা কি চায় যে আমরা ব্যবসা বাণিজ্য করি বা আমাদের কম সুদে বা কম রুলসে বেশি টাকা সহায়তা করতে চায় কিনা, তাদের লেন্ডিং পলিসিটা কেমন। যদি তারা লেন্ডিং পলিসিটা কে ফ্লেক্সিবল করে বা ইজি করে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পক্ষে সঠিকভাবে ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, প্রজেক্ট সিলেক্ট করতে পারি। দেন আমাদের ইমিডিয়েট নিড অফ দ্য প্রজেক্টের জন্য ইমিডিয়েটলি কি কি জিনিস দরকার হবে সেটার উপরে কিন্তু ক্যাপিটাল বাজেটিং ডিপেন্ড করে। আমার আর্নিং কত আসতে পারে, ক্যাপিটাল রিটার্ন যেটা সেখান থেকে রিটার্ন কত আসতে পারে সেগুলো আমাদের ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে থাকে। ওয়ার্কিং ক্যাপিটাল কত লাগবে এগুলো, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো আমার ক্যাপিটাল বাজেটিং ডিসিশনের ক্ষেত্রে আমাদের ইনফ্লুয়েন্স করবে। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কি কি করতে হবে, ক্যাপিটাল বাজেটিং এর ডিসিশন নিতে হবে। দেন আমরা মেথডস অফ ক্যাপিটাল বাজেটিং, আমরা কিভাবে ক্যাপিটাল বাজেটিং করব। ট্রেডিশনাল মেথডের মধ্যে আছে পেব্যাক পিরিয়ড, এআরআর, আর ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোজ এর মধ্যে আছে নিট প্রেজেন্ট ভ্যালু মেথড, প্রফিটেবিলিটি ইনডেক্স মেথড, ইন্টারনাল রিটার্ন মেথড, আরো দুই তিনটা মেথড আছে যেখানে যেগুলো এখানে বলা নাই। এগুলো সব প্রতিষ্ঠান তো একই ধরনের পলিসি ফলো করে না। আর এই জিনিসগুলো তোমরা একটু বাসায় দেখে নিবা যে পেব্যাক পিরিয়ডের মাধ্যমে আমরা কি করি, যে প্রজেক্টে তোমার পেব্যাক পিরিয়ড কম আমরা সেই প্রজেক্টটা সিলেক্ট করে থাকি, কারণ সেটা কম সময়ে যদি আমরা রিটার্নটা অর্থাৎ ইনফ্লোটা চলে আসে আমরা যে টাকা ইনভেস্ট করেছিলাম তাহলে সেই প্রজেক্ট আমাদের জন্য প্রফিটেবল হবে। সুতরাং এই ক্ষেত্রে প্রজেক্ট সিলেকশনের ক্ষেত্রে যদি পেব্যাক পিরিয়ডটা টার্গেটেড পেব্যাক পিরিয়ডের চেয়ে কম হয় তাহলে আমরা প্রজেক্টটাকে সিলেক্ট করি, আর পেব্যাক পিরিয়ড ইজ লেস দেন দ্য টার্গেটেড পিরিয়ড দেন উই উইল অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট। আর ইফ পেব্যাক পিরিয়ড ইজ হায়ার দেন, দ্যাট মিন্স এটা হবে এইভাবে, তাহলে আমরা কি করব, প্রজেক্টটাকে রিজেক্ট। দ্যাট মিন্স when payback period will be greater than the targeted payback period, দ্যাট মিন্স এরকম যদি হয় যে আমি চাচ্ছি যে আমি 5 বছরের মধ্যে যদি আমি রিটার্নটা আসে তাহলে প্রজেক্টে ইনভেস্ট করব, কিন্তু আসলে দেখা গেল যে এই প্রজেক্ট থেকে রিটার্ন আসতে তোমার 7 বছর লাগবে। তাহলে 7 বছর যদি লাগে তাহলে পেব্যাক পিরিয়ড আমার 7 বছর, আর আমার টার্গেট ছিল কত 5 বছর, তাহলে টার্গেটের চেয়ে পেব্যাক পিরিয়ড বেশি হয়ে গেল। সুতরাং এই ক্ষেত্রে ডেফিনেটলি আমি কি করব, প্রজেক্টটাকে রিজেক্ট। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সটে চলে যাই। স্যার দুইটা যদি সমান হয়, যেমন পেব্যাক পিরিয়ড আর টার্গেট পিরিয়ড, যেখানে বলেছে যে
অ্যানালাইসিস করব আমরা রিকোয়ার্ডটা, মানে অ্যানালাইসিস এক্স্যাক্টলি। কিভাবে করব? এখানে আরেকটি জিনিস বলা আছে, ইফ পেব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল টু টার্গেটেড পিরিয়ড, দেন কি করব, ফার্দার অ্যানালাইসিস। আমরা ফার্দার অ্যানালাইসিস করব, বলতে জি কি স্যার। বোঝাচ্ছে? হ্যাঁ, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে পেব্যাক পিরিয়ড সমান, কিন্তু এখন আমাকে দেখতে হবে যে বেনিফিটটা কেমন। অর্থাৎ আমি 5 বছরে আমি আমার দুইটা প্রজেক্টেরই রিটার্ন ফেরত পাচ্ছি কত, 5 বছরে। কিন্তু আমার সেই ক্ষেত্রে দেখতে হবে যে কোন ক্ষেত্রে আমার লাভটা বেশি হচ্ছে, যে আমার প্রজেক্ট এর ক্ষেত্রে লাভ বেশি হচ্ছে না প্রজেক্ট বি এর ক্ষেত্রে লাভ বেশি হচ্ছে। অনেক সময় দেখি যে একটা প্রজেক্ট থেকে আমি হয়তো 7 বছর রিটার্ন পাবো, এখন 7 বছরের মধ্যে প্রথম দিকে বেশি রিটার্ন পাওয়া যায়, শেষের দিকে কম রিটার্ন পাওয়া যায়। আবার কোন প্রজেক্ট আছে যে প্রথম দিকে কম রিটার্ন পাওয়া যায়, পরের দিকে বেশি রিটার্ন পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে আমি দেখবো যে এই যে আমার পেব্যাক পিরিয়ড এবং টার্গেটেড পিরিয়ড, এই দুটো জিনিস যখন সমান থাকে তখন আমার লাভটা কোন প্রজেক্টে বেশি হচ্ছে। যে প্রজেক্টে লাভ বেশি হবে আমরা সেই প্রজেক্টে বিনিয়োগ করব। ঠিক আছে? জি স্যার। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, অর্থাৎ আমরা পেব্যাক পিরিয়ড যেটা আগে দেখলাম ট্রেডিশনাল পেব্যাক পিরিয়ড, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ইনফ্লোর ক্ষেত্রে আউটফ্লোর ক্ষেত্রে কিন্তু কোনো চিন্তা করা হয় না যে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয় না, কিন্তু টাইম ভ্যালু অফ মানি তো অবশ্যই আছে। হ্যাঁ, অর্থের সময় মূল্য অবশ্যই দিতে হবে, যে কারণে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড অর্থাৎ ইনফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করা হয় এবং আউটফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে তারপর পেব্যাক পিরিয়ড করা হয়। এর ফলে ডিসিশনটা সঠিক হয়। দেন এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন, আমরা অনেক সময় এভারেজ রেট অফ রিটার্ন নির্ণয় করি, আমাদের বেনিফিটটা কোন প্রজেক্টে বেশি কোন প্রজেক্টে কম সেটা নির্ণয় করে থাকি। এই ক্ষেত্রে এআরআর যদি আমার টার্গেটেড রেটের চেয়ে যদি বেশি হয় বা ডিসকাউন্ট রেটের চেয়ে বেশি হয় তাহলে আমরা প্রজেক্টটা অ্যাকসেপ্ট করি, আর এআরআর যদি টার্গেটেড রেট বা ডিসকাউন্ট রেটের চেয়ে কম হয় তাহলে সেই ক্ষেত্রে প্রজেক্টটা আমরা রিজেক্ট করে থাকি। দেন ডিসকাউন্টিং টেকনিক আছে, দ্যাট মিন্স এপিভি। আমরা এই ক্ষেত্রে কি করি, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো থেকে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো বাদ দিয়ে তারপর আমরা এনপিভি নির্ণয় করি। তো আমাদের যে ইনফ্লো সেটা যদি আউটফ্লোর চেয়ে বেশি হয় তাহলে আমরা প্রজেক্টটা সিলেক্ট করি, অর্থাৎ এনপিভি যদি পজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রজেক্টটা অ্যাকসেপ্ট করি, আর যদি এনপিভি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমরা প্রজেক্টটা রিজেক্ট করি। দেন আইআরআর এর ক্ষেত্রেও আমরা কি করি, আমরা টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে দেন আমরা প্রজেক্টের রিটার্নটাকে কনসিডার করি, যে প্রজেক্টের রিটার্ন বেশি আসে, আইআরআর বেশি আসে সেই প্রজেক্টটাকে আমরা গ্রহণ করি, এবং যে প্রজেক্টের আইআরআর কম আসে সেটাকে আমরা রিজেক্ট করি। আর প্রফিটেবিলিটি ইনডেক্স, এটা আমরা কি করি, এই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো উপর ভিত্তি করে আমরা প্রফিটেবিলিটি ইনডেক্স, অর্থাৎ আমাদের কতটুকু প্রফিটেবিলিটি সম্ভাবনা আছে সেটা আমরা ইনডেক্স আকারে পেয়ে থাকি। সেই ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোকে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো দিয়ে ভাগ করে আমরা প্রফিটেবিলিটি ইনডেক্স পাই। তো এই ক্ষেত্রে প্রফিটেবিলিটি ইনডেক্স যদি বেশি হয় 1 এর চেয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত প্রজেক্টটাকে গ্রহণ করি, আর যদি 1 এর চেয়ে যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রজেক্টটাকে রিজেক্ট করি। এইগুলো ছিল তোমার প্রজেক্ট ইভালুয়েশন মেথডগুলো। এবার আমরা টেকনিক্স ফর রিস্ক অ্যানালিসিস, এখানে অনেকগুলো টেকনিক্স আছে, এগুলো আমরা নেক্সটে আলোচনা করব। তোমরা সবাই নেক্সট ক্লাস হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু